এনফিল্ড বুলেট। পোদোর আশঙ্কা শেষমেশ সত্যি হলো। মাঘ ফুরানোর আগেই মহামহিম কোম্পানি বাহাদুরের ঘরে পৌঁছে গেল বার্তাবাহী রুটি। শুরুটা হলো মথুরায়, শ্রীযুত মাইকেল থর্নহিল সাহেবের আপিসে। আরও স্পষ্ট করে বললে সাহেব কর্তার টেবিলের উপর। তিনি খোঁজ খবর নিয়ে কিছুই বুঝলেন না। বাধ্য হয়ে তিনি বিষয়টা জানালেন তাঁর ঊর্ধ্বতন কর্তা শ্রীযুত জর্জ হার্ভি সাহেবকে। আগ্রা আপিসে হার্ভি সাহেব বিচলিত হয়ে পড়লেন। সাহেবরা যা বোঝে না সেটা তাদের ভাবিয়ে মারে। জগতের সব কিছু বুঝে ফেলাটা তাদের পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে। এটা যেমন একদিকে ভালো তেমন আরেক দিকে খারাপ। কিছু কিছু বিষয়ে থাক না বাপু অজানা। এই রুটির ঘটনাটা সাহেবদের জ্বালিয়ে খেল কটা দিন। হার্ভি সাহেব বহুত তহকিকাত করে জানতে পারলেন সামান্য কয়েকটা নোংরা রুটির প্রলয় গতির কথা, এদের বিস্তারের কথা। বার্তাটি কিন্তু তিনিও পড়তে পারলেন না। কোম্পানি বড় কর্তাদের ভ্রুকুঞ্চন বাড়তেই থাকল। তাঁরা কখনো দোষ চাপালেন কোনো মৌলভীর ঘাড়ে, কখনো আবার কোনো স্থানীয় নেতার ঘাড়ে। কিছুই তেমন প্রমাণ করা গেল না। ফাল্গুন শুরু হতে না হতেই সে খবর এসে পৌঁছল কলকাতায়। কোম্পানির যে গুটি কয়েক সাহেবকর্তা বিষয়টা জানতে পেরেছেন, তাদের একজন শ্রীযুত ডেভিড মার্টিন। তাঁর পিতা রনাল্ড মার্টিন শিখ যুদ্ধের সময় সাংঘাতিক আহত হন। অবসর নিয়ে এখন তিনি সাসেক্সে। ডেভিডও অত্যন্ত দায়িত্বশীল অফিসার। তিনি সুপণ্ডিত। আরেকটি কারণে তিনি কোম্পানির চোখের মণি। এমনকি কমান্ডার ইন চিফ জর্জ অ্যানসনের সাথেও তার বেশ সুসম্পর্ক। আসলে ডেভিড একজন অভিজ্ঞ গুপ্তচর। শ্বেতাঙ্গদের তুলনায় তাকে কিছুটা কালোই বলা যায়। তার কেশরাশি প্রায় কৃষ্ণবর্ণের, শুধু চোখের মণি নীলাভ। তিনি হিন্দুস্তানিদের মতন উর্দু বলতে পারেন। শরীরে কিছু কালিঝুলি মেখে তিনি সহজেই দেশি লোকেদের ভিড়ে মিশে যেতে পারেন। এই সব দুর্লভ বৈশিষ্ট্য তো সকলের থাকে না। ডেভিডের সাথে বিদ্যানগরের প্যাট সাহেবের দোস্তি আছে, অনেকটা প্রফেশনাল দোস্তি। প্যাট সাহেব তাকে 24 পরগনা নামের অতি ব্যাদরা একটি অঞ্চলের খবরাখবর দেন। জঙ্গল আর নদী নালায় প্রায় পুরো এলাকাটা দুর্গম হয়ে আছে। তার উপর প্রজারা অতি অসভ্য। অথচ জায়গাটা উর্বর, ওখানে নীল চাষেরও ভালো সম্ভাবনা আছে। আছে বটে কিছু নীলকুঠি, তবে যথেষ্ট নয়। কয়েকটা নীল চাষি আবার ঝামেলা শুরু করেছে। আমিনগঞ্জে নীলকুঠি লুট করেছে নেটিভ ডাকাতেরা কদিন আগে। একটা নেটিভও মরেনি। কুটির লোকেদের সাথে তলে তলে যোগসাজশ না থাকলে এটা হতো না। সেদিন টেইলর মহোদয় তথায় ছিলেন না। মার্টিন সাহেবের সাথে তাঁর বাসভবনে বসেছিলেন। অবশ্য টেইলর সাহেব কুঠিতে থাকলে ডাকাতি ঠেকাতে পারতেন না নিজে মরতেন সে কথা বলা মুশকিল। একদিক দিয়ে ভেবে দেখলে ভালোই হয়েছে। মার্টিন সাহেব উর্দু ভাষা শেখার সময় একটা মূল্যবান কথা জেনেছিলেন, জান হ্যায় তো জাহাঁ হ্যায় প্যারে। টেইলর যখন বেঁচে আছে তখন কত নীলকুঠি তৈরি হবে, কত নেটিভ চাষি কাজ পাবে, কত লাভ হবে কোম্পানির। তার মারাত্মক প্রতিভা। কিন্তু ওসব হাড়ে বজ্জাত এলাকার হাল হকিকত জানা দরকার। ফাঁসুরে ঠ্যাঙারেরা কোথায় ঘাপটি মেরে আছে সে সব জানা দরকার। জনসমক্ষে মার্টিন সাহেব আর তাঁর কোম্পানিতে তো ভাই বেরোদাররা বলেন বটে, হেনরি স্লেইম্যান ডাকাতগুলির মাজা ভেঙে দিয়েছেন, সব ডাকু লোক সাহেস্তা হয়ে গেছে। আসলে সবাই জানে ঘটনাটা তা নয়। প্যাটারসন কবে আসে কে জানে। প্যাট সাহেব আজ রাত থাকতে রওনা হয়েছেন কলিকাতার উদ্দেশ্যে। পিসি থলে ভর্তি ফল দিয়েছে। থলে ইত্যাদি নিয়ে
পটা যাবে আমিনগঞ্জ পর্যন্ত সাহেবের সাথে গো শকটে। তারপর সাহেব কলকাতা যাবেন জুড়ি গাড়িতে। এটা তো একরকম স্পন্সর ট্রিপ। প্যাট সাহেব আমিনগঞ্জ পৌঁছানোর পর সব দায়িত্ব টেইলর সাহেবের। ভালোই ভালোই প্যাট সাহেব আমিনগঞ্জ পৌঁছে গেলেন। ফাল্গুন প্রভাত, বেশ মৃদুমন্দ হাওয়া বইছে। নেটিভ সূর্যের ঘুম এখনও পুরোপুরি ভাঙেনি। ঘুম ভাঙার পরেও অবশ্য সে এখন তেমন জ্বালাবে না। মার্চ মাসের মাঝামাঝি অবধি থাকবে এরকম। তারপর শুরু হবে তার অত্যাচার। কুঠি বাড়ির সামনে নেবেই সাহেব দেখলেন তাঁর জুড়ি গাড়ি প্রস্তুত। মাসে 2 বার টেইলরের দুধ বিদ্যানগর যায় প্যাট সাহেবের খবর নিতে। টেইলর জানতেন আজ প্যাটারসন কলিকাতা যাবেন। পটা তাঁর জিনিসপত্র জুড়ি গাড়িতে রেখে বিদায় নিল। সাহেব আবার তাকে ডেকে হাতে 2 সবরি কলা ধরিয়ে দিলেন। সে খেতে খেতে যাবে। পটা অবশ্য জানত দিন ভোর থলে ভরা খাবার দাবার পাওয়ার পর তার প্রাপ্য 2 মাত্র কলা। এই বয়সে একটা সত্য সে বুঝে গেছে। কিছু বুঝে ওঠার আগেই সে প্যাট সাহেবের গোলাম হয়ে পড়েছে, প্রায় খেলার ছলে। প্যাট সাহেব যখন টেইলর সাহেবের কোয়ার্টারে প্রবেশ করলেন তখন সূর্যের ঘুম পুরোপুরি ভেঙেছে। তারা কিছু খানাপিনা করলেন, আলাপ আলোচনা করলেন। টেইলর বেশ বিচলিত। কারা যে লুট করল তাদের কুঠি? প্যাট সাহেব বললেন তিনি এ বিষয়ে কিছু বুঝে উঠতে পারছেন না। 4-5 বছর আগে নেতাইগঞ্জের কুঠি লুট হয়েছিল, কয়েকজন শ্বেতাঙ্গ খুন হয়েছিল। কিন্তু এখন তো সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হয়েছে। তাছাড়া টেইলরের চাবুকের জোরও খুব। বেগুনবেড়ের ওড সাহেবের অনুপ্রেরণায় তিনি তার চাবুকের নাম রেখেছেন শায়েস্তা খান। মাস 5 আগে তাকে কোম্পানি বাহাদুর অবৈতনিক ম্যাজিস্ট্রেট নিযুক্ত করেছেন। কার এত সাহস তাঁর কুঠি লুট করে? কিছুক্ষণ খোশ গল্প করে, কিছু মদ্যপান করে বিদ্যানগরে উদ্যম মদ্য পাওয়া যায় না। প্যাট সাহেব উঠে পড়লেন। তাকে অনেকটা পথ যেতে হবে। আজ পুরানো সহিস হ্যারাথন নেই। কে একটা নতুন সহিস গাড়ি চালাবে? প্রথমে সাহেব তাকে আপাদমস্তক দেখলেন। দেখতে শুনতে বেশ। কৃষ্ণবর্ণের পেটা শরীর, চক্ষু দুটি উজ্জ্বল, কপালে একটা লাল টিকা। নাম বলছে রাঘব। ছোঁড়াটা সামান্য খুঁড়িয়ে হাঁটে। অন্য কেউ হলে খেয়াল করতো না, কিন্তু প্যাট সাহেবের কথা স্বতন্ত্র। রাঘব ঝড়ের গতিতে ঘোড়া ছুটাল। আবার চলতে চলতে সাহেবের সাথে টুকটাক গল্প গাছাও করতে লাগলো। নেটিভদের সাথে কথা বলতে বিরক্ত লাগে, কিন্তু এই কোচম্যানটা বাংলা ইংরাজি মিশিয়ে বেশ কথা বলতে পারে। সাহেবের অনেক দিন পর কথা কয়ে আরাম হলো, কিন্তু একটা অস্বস্তিও তাঁর হচ্ছিল। কারণটা তিনি নিজেও বোঝেননি। দেখা গেল রাঘব চূর্ণিরজলা এলাকাটা কিছুটা চেনে। ওর বাড়ি শালিকচড়া গ্রামে, সেই জেদোমেদো জঙ্গল পেরিয়ে। সাহেব অবশ্য সেই গ্রামের নাম শোনেননি। ওইসব অঞ্চল অতি দুর্গম। শ্যামবাজার পৌঁছতে অর্ধপ্রহর মাত্র সময় লাগলো। তারপর অবশ্য বীরজি তালা অবধি যেতে বেশ কিছুক্ষণ লাগলো। সেখানেই মার্টিন সাহেবের বাসস্থান। প্যাট সাহেব যখন পৌঁছলেন তখন দ্বীপ্রাহরিক খানাপিনা শুরু হয়ে গিয়েছে। প্যাট সাহেবও টেবিলে বসে পড়লেন। তাঁর কিঞ্চিত গুরুভোজন হয়ে গেল। খাওয়ার পর তাঁরা সুসজ্জিত বৈঠকখানায় গিয়ে বসলেন। খিড়কি দিয়ে সেন্ট পলস গির্জার চূড়া দেখা যায়। কাছেই বীরজি তালাও। চমৎকার হাওয়া আসছে। মার্টিন সাহেবের মতো প্যাট সাহেবও ইংলিশ হুইস্কির ভক্ত। স্কচ হুইস্কি তাঁর দ্বিতীয় পছন্দ। ব্রিস্টল থেকে অতি উত্তম গ্রেইন হুইস্কি এসেছে। তাঁরা দুজন তার স্বাদ গ্রহণ করতে করতে হিন্দুস্তানের বর্তমান অবস্থা আলোচনা করতে লাগলেন। প্যাট সাহেব 24 পরগনার দুর্গম এলাকার একটা মানচিত্র তৈরি করেছেন।
তিনি কার্টোগ্রাফার হিসেবে বেশ ভালো, কিন্তু পূর্ণা পার হওয়ার সাধ্য তাঁর নেই। চূর্ণির জলা তিনি তার ম্যাপে রেখেছেন বটে, কিন্তু এই অঞ্চলটা সম্বন্ধে তিনি প্রায় কিছুই জানেন না। চূর্ণির ঠ্যাঙাড়েদের কথা মার্টিন সাহেব জানেন, কিন্তু তাদের সম্বন্ধে বিশদভাবে জানতে চান। কে জানে, হয়তো নেতাইগঞ্জের আমিনগঞ্জের কুঠি তারাই লুট করেছে। প্যাট সাহেব তাকে বিশেষ কোনো খবর দিতে পারলেন না। তার উপর রুটি চালাচালির কথা শুনে প্যাট সাহেবের আক্কেল গুরুম হয়ে গেল। ডেভিড মার্টিনের বাড়ির খুব কাছে পার্ক স্ট্রিট আর চৌরঙ্গি রোডের চৌমাথা। এই চৌমাথায় পার্ক স্ট্রিট পার হলেই শুরু হয় রসা পাগলা রোড। এটা ভবানীপুর অঞ্চল, পরিবেশ একটু গ্রাম্য। রাঘব রসা পাগলা রোড ধরে হাঁটা শুরু করল। তার গন্তব্য কালীঘাট। মার্টিন সাহেবের রাস্তা বলে তার ঘোড়া দুটো যত্নেই থাকবে। সাহেব বিদ্যানগর ফিরবে কাল সকালে। আজ রাঘব কিছু কাজ নিয়ে এসেছে এই শহরে। বিকেলের দিকে রাঘব পৌঁছে গেল কালীঘাট। এই অঞ্চলটা সে খুব ভালো করে চেনে। ইট পাথরের বাড়ি বেশি দেখা যায় না। ছোট ছোট চালাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে অপরিকল্পিতভাবে। তীর্থযাত্রীরা থাকে। মন্দিরের কাছে কিছু দোকান। এখানে পূজা সামগ্রী বিক্রয় করা হয়। তেমনই একটা দোকানে ঢুকে রাঘব বলল, জয় ভবানী। দোকানের মালিকও স্মিত হেসে বলল, জয় ভবানী। আর একটু গুড় জল দিয়ে তাকে অভ্যর্থনা জানালো। তারপর ছোটু নামের একটি কিশোরকে দোকানের দায়িত্ব দিয়ে নিজে বের হয়ে এলো রাঘবের সঙ্গে। ঘাটে কয়েকজন তীর্থযাত্রী স্নান করছে, কয়েকটি নৌকা বাঁধা। আদিগঙ্গার পাড় ধরে কিছুটা দক্ষিণ দিকে গেলে শুধু ঝোপ জঙ্গল, মানুষজন দেখা যায় না। তেমনই এক জনাকীর্ণ স্থানে একটি শান্তশিষ্ট কুটির। রাঘবের সঙ্গী এখানে মাঝে মাঝে আসে। এটা তার কাজের জায়গা। এমনিতে তাকে দেখলে নিরীহ ব্যবসায়ী বলেই মনে হয়। তার আসল নাম টিকারাম, দেশ ফৈজাবাদ। বাংলায় সে এসেছে বাল্যকালে। এখানে তার নাম টিক্কু। উত্তর পশ্চিম প্রদেশের ঠগীদের সাথে দক্ষিণ পশ্চিম বাংলার ঠ্যাঙাড়ে ফাঁসুড়ে পাঙ্গুদের মূল যোগসূত্র এই টিক্কু। ইউরোপে জন্মালে সে হয়তো কালে কালে একজন ক্রিস্টোফার কলম্বাস বা ম্যাজেলান হয়ে উঠত। সে বহুদর্শী ও বহুশ্রুত। অফুরান তার জ্ঞানের ভাণ্ডার। হায়, এই হতভাগ্য দেশে জন্মে সে হলো ঠগীদের জমাদার। তার প্রধান কাজ খবর লেনদেন করা, বিভিন্ন দলকে প্রয়োজন মতো ঠগী যোগান দেওয়া আর নতুন ঠগীদের তালিম দেওয়ার বন্দোবস্ত করা। পদু একজন দেশবন্দিত গুরু। তার কাছে টিক্কু অনেক ছাত্র পাঠিয়েছে। তারা এখন রাজত্ব করছে আগ্রায়, মথুরায়, সাহারনপুরে। সেই সব ছাত্ররা এখনো গুরুকে কিছু কিছু দক্ষিণা দেয়। সেটাই টিক্কুর হাত থেকে সংগ্রহ করে রাঘব। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, রাঘব আসলে টিক্কুর কাছে সংগ্রহ করে দেশ বিদেশের বার্তা। ঠগীদের তথ্যজাল ছড়িয়ে আছে সর্বত্র। তথ্য তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ফাঁস বা পাবরার শক্তি মাত্র কয়েক গজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তথ্যের শক্তি সর্বগাম। টিক্কুর কুটিরে কালীঘাটের কালীর ছোট একটা পটচিত্র আর একটা জলপাত্র। মেঝেতে চাটাই পাতা আছে, আর তেমন কিছু নেই, অন্তত আপাত দৃষ্টিতে নেই। তারা দুজনে চাটাইয়ের উপর বসল। শুরু হলো তাদের বিচিত্র বিনিময়। প্যাট সাহেবের যে চূর্ণির জলার উপর নজর আছে সেটা টিক্কু জানত। কতটা নজর আছে সেটা আজ জানা গেল। আরও সাবধান হতে হবে। হেনরি স্লিম্যান মরেছে ঠিক 1 বছর আগে।
তার সাথে কবরে গেছে ঠগীদের বিষয়ে তার বিপুল জ্ঞান ভাণ্ডার। স্লিমান সাহেব মরায় টিক্কুরা ভেবেছিল হাপত গেল, আর কোনো সাহেব তাদের ব্যাপারে তেমন খোঁজ খবর করবে না। কিন্তু এই প্যাট সাহেব তো মনে হচ্ছে সহজে ছাড়বে না। তেমন হলে জন প্যাটারসনের জান কবজ করতে হবে। সে রাঘবকে বলল, কদিনের মধ্যে দুটো নতুন ছেলে যাবে চূর্ণির জলায়, তাদের কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে। পদ যেন তাদেরকে আশ্রয় দেয়। রাঘবের একটা কথায় টিক্কু কিছুটা বিচলিত হলো। আজকাল নাকি পদর বিষয়কর্মে তেমন মন নেই, সে নাকি আর এসবের মধ্যে থাকতে চায় না। গত মাসে সে গোবিন্দপুরে গিয়েছিল একটা দুধের ছেলেকে দেখতে। সেখান থেকে ফিরে তার কিছু ভাবান্তর হয়েছে। সারাক্ষণ চিন্তিত মুখে চুপচাপ বসে থাকে, আর কিসব যেন ভাবে। মন্দিরের কাছে একটা পান্থশালায় রাতে তারা একসাথে খাওয়া দাওয়া করল। তারপর টিক্কু তার দোকানে শুয়ে পড়ল। রাঘব ফিরে গেল সেই বন্য কুটিরে। কৃষ্ণা চতুর্থীর চাঁদ বেশ মোটা তাজা, তার ক্ষয় ততটা বোঝা যায় না। কিন্তু রাঘবের মনে হলো কালীঘাটের চাঁদ বিদ্যানগরের চাঁদের মতো অত উজ্জ্বল নয়, অত বড়ও নয়। নদীর জল তার আলো তাকে কিছুটা ফিরিয়ে দিচ্ছে। সেই আলোর ছটা অপার্থিব মায়ায় ভরা। কেউ একজন নৌকার মধ্যে বসে হনুমান চালিসা গাইছে। ভূত পিশাচ নিকট नहीं आवे, মহাবীর जब नाम सुनावे। লোকটা নিশ্চয়ই ভয় পেয়েছে। রাঘব মনে মনে হাসল। কুটিরে পৌঁছে তারও কেমন যেন ভয় ভয় করতে লাগলো। কোথাও জনমানব নেই, ঘরে শুধু একটা রেড়ি তেলের দ্বীপ জ্বলছে। সে শুয়ে পড়ল। আজ অনেক দিন পর সে দুঃস্বপ্ন দেখল। ঠিক তখন অনেক দূরে কোথায় যেন ঢং ঢং করে 9টার ঘণ্টা বাজল। সেন্ট পলস গির্জার ঘড়িতে যখন 9টার ঘণ্টা পড়ল, তখন প্যাট সাহেবও একটা দুঃস্বপ্ন দেখছিলেন। তিনি স্বপ্নের পথে পৌঁছে গিয়েছিলেন চূর্ণির জলার গভীরে। এক নরপিশাচ তাকে বেঁধে রেখেছে বিরাট একটা গাছের সাথে। আর একটু দূরে ডরথি গান গাইছে, রাত কি রানীর ক্রোধগীতি। দূর থেকে একজন নগ্ন পুরুষ এগিয়ে আসছে, তার হাতে নাঙ্গা তলোয়ার। সে প্যাট সাহেবের কাছে এসে দাঁত বার করে দাঁড়ালো। চোখে তার খুনি দৃষ্টি। পূর্ণ চন্দ্রের আলোয় সাহেব তাকে চিনতে পারলেন। রাঘব! হঠাৎ ডরথি কান থামিয়ে চিৎকার করে ডাকলো, রাঘব তার দিকে ফিরল। তখন প্যাট সাহেব দেখতে পেলেন রাঘবের ডান উরুর পিছন দিকে নিম্নভাগের মাংসে একটা ছোট গোলাকার ক্ষত। তিনি সুযোগ পেয়ে রাঘবের পশ্চাৎ দেশে বিরাট এক লাথি কষালেন, আর সে আর্তনাদ করে উঠল। সেই বিকট আওয়াজে সাহেবের ঘুম ভেঙে গেল। আসলে তিনি স্টেলার নগ্ন নিতম্বে মাঝারি মাপের একটা লাথি কষিয়েছেন। বেচারি স্টেলা! চিৎকার করে সে নিজেই নিজের মুখ চেপে ধরেছে। এতক্ষণ তো সে সাহেবকে আষ্টে পিষ্টে জড়িয়ে শুয়েছিল। যেই পাশ ফিরে শুয়েছে অমনি সাহেব লাথি মেরেছেন। মারুন, জন প্যাটারসন তার সাথে যা খুশি করতে পারেন। সাহেব উঠে বসলেন। তাঁর শরীর ঘামে ভেজা। তিনি আজ সকালে রাঘবের ডান উরুর পিছনে একটা গোলাকার ক্ষত দেখেছেন। আসলে তাঁর চোখ দেখেছে, তিনি তখন দেখতে পাননি। মালকোচা মেরে ধুতি পরলে পায়ের ওই অংশটা পুরোপুরি ঢাকা পড়ে না। ওটা রাইফেল বুলেটের ক্ষত,
খুব সম্ভবত এনফিল্ড প্যাটার্ন রাইফেল, কারণ কনিক্যাল মিনি বুলেটই এই ধরনের ক্ষত সৃষ্টি করতে পারে। ব্রান্সউইক রাইফেলের আংটি পড়া গোল বুলেটের ক্ষত অন্যরকম। তিনি প্রাক্তন সৈনিক, তিনি জানেন।